বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিশ্ব আলঝাইমার্স দিবস এবং এই দিবসটির সঙ্গে ডিমেনশিয়া নামের যে ব্যাধিটির সঙ্গে আমরা পরিচিত সেটিরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর এই দিবস নিয়ে, এই বিষয় নিয়ে আমরা আগেও কথা বলেছি, আজকেও কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সরদারি নাইম। আমার ডান পাশে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং তিনি একজন সরকারি কর্মকর্তা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর ডক্টর ইমদাদুল হক তালুকদার, প্রফেসর ডক্টর ইমদাদুল হক তালুকদার। এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন আলঝাইমার সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আজিজুল হক। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর সরদারি নাইম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আজকের এই দিবসের তাৎপর্য, আলঝাইমার আর ডিমেনশিয়া দুটোকে আমরা একসঙ্গে যদি আলোচনা করি, অনেকেই আবার দুটোকে গুলিয়েও ফেলেন, তো সেটাও একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। ধন্যবাদ জিল্লুর। আমি তৃতীয় মাত্রাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দর্শক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে শোনার জন্য, এবং আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই বিশ্ব আলঝাইমার্স দিবস সম্বন্ধে যদি দুটো কথা বলি। আমরা আলঝাইমার্স রোগটার সাথে সবাই পরিচিত এবং কমনলি এটাকে আমরা ডিমেনশিয়া বলি। ডিমেনশিয়া এবং আলঝাইমার্স আমরা একই রকম। যেমন এবারেরও প্রতিপাদ্য বিষয় আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, আস্ক অ্যাবাউট আলঝাইমার্স ডিজিজ। তো বেসিক্যালি ডিমেনশিয়া হলো আমরা যেটা জানি যে ভুলে যাওয়া, বা সাধারণ অর্থে যদি বলি একটু বৃদ্ধ বয়সে যারা বিভিন্নভাবে ডিমেনশিয়া আক্রান্ত হন এবং তারা যখন এই ডিমেনশিয়া রোগের কারণে তাদের মধ্যে যে বিহেভিয়ারাল চেঞ্জগুলো হয় আমাদের প্রতিটি ফ্যামিলিতেই বা অনেক ফ্যামিলিতে আমরা দেখতে পাই, এবং ডিমেনশিয়ার সংখ্যাও কিন্তু এখন অনেক অনেক বেড়েছে। এই ডিমেনশিয়ার প্রায় 60 to 70% রিজনই হলো আলঝাইমার্স ডিজিজ। আলঝাইমার্স ডিজিজটা বেসিক্যালি এটি একটি মস্তিষ্কের রোগ বলতে পারি আমরা, যদি ডাক্তার হিসেবে সেটাকে আরেকটু অ্যানালাইসিস করি, যে মস্তিষ্কের কোষগুলোতে যখন অতিরিক্ত প্রোটিন জমে যায় তখন এই ব্রেন সেলের ফাংশনে কিছু প্রবলেম হয়, তখনই আমরা এ ধরনের একেবারে খুব কমনলি যেটাকে বলি আমরা দৈনন্দিন কাজেও যেই হ্যাম্পারটা হয়। তো আলঝাইমার্সের এবং কতগুলো স্টেজ থাকে বটে, খুব আর্লি স্টেজ, মিডল স্টেজ এবং সিভিয়ার স্টেজ। এবং খুব আর্লি স্টেজে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে, সম্প্রতি ঘটে যাওয়া জিনিসগুলো ভুলে যাচ্ছে, যদিও দেখা যায় যে পুরনো দিনের অনেক কথা তাদের মনে থাকছে। মাঝারি পর্যায়ে যেমন বলা হয় যে তার নিয়মিত কাজকর্মগুলো ওনারা করতে পারেন না, ভুলে যাচ্ছেন। অবশ্যই মানুষকে চিনতে পারেন, কোনো কোনো সময় তারা প্রিটেন্ডও করেন। এবং খুব সিভিয়ার পর্যায়ে কিন্তু কেউ কেউ একেবারে কথা বলাও বন্ধ করে দেন, কথাবার্তা বলেন না, এবং তখন আর মানুষের সাথে ইন্টারাকশনও করেন না। তো খাওয়া দাওয়া ভুলে যাওয়া, এমনকি টয়লেট খুঁজে না পাওয়া, এবং বিভিন্নভাবে তার জীবনের উপরে সব ধরনের ইম্প্যাক্ট ভুলে যাওয়ার কারণে মাথা ধরেন আস্তে আস্তে সব কিছুই ভুলে যেতে থাকলে যেই প্রবলেমগুলো আমাদের আসে সেগুলো। এবং দেখুন, এবারের প্রতিপাদ্য বিষয় হয়েছে আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, আস্ক অ্যাবাউট আলঝাইমার্স, যেটা বললাম। এবং গত বছর প্রায় কাছাকাছি নো অ্যাবাউট ডিমেনশিয়া, নো অ্যাবাউট আলঝাইমার্স। এই প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে যখন বিশ্ব ডিমেনশিয়া বা বিশ্ব আলঝাইমার্স ডে আমরা পালন করতে যাই, তখন এবারের প্রতিপাদ্য বিষয়টা কিন্তু চারটা জিনিসকে খুব স্পষ্টভাবে সামনে নিয়ে আসে। যখন আমরা বলি আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, তখন ডেফিনেটলি একটা ডায়ালগ ওপেনস এ ডায়ালগ। এভরিবডি শুড নো হোয়াট ইজ ডিমেনশিয়া। যেমন আর্লি ডায়াগনোসিসের ব্যাপারটা আসে, যদি আমরা জিজ্ঞেস করি কাউকে হোয়াট ইজ ডিমেনশিয়া, বা তার ফ্যামিলিতে যদি কোনো একটি বয়সের, বিশেষ করে ডিমেনশিয়া একটু বার্ধক্যজনিত অসুবিধা আমরা বলি, সবসময় যে বয়সটা খুব ইম্পর্টেন্ট তা না, কিন্তু দেখা যায় যে মোর দেন 90% ক্ষেত্রেই একটা 60s and 60 অ্যাবাভ মানুষদেরই ডিমেনশিয়া বেশি হয়। সুতরাং আর্লি ডায়াগনোসিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ডিমেনশিয়া সম্বন্ধে যে স্টিগমা, ট্যাবু, এগুলো থেকেও বেরিয়ে আসার জন্য আমরা যদি ডিমেনশিয়া সম্বন্ধে কথা বলি, তাহলে কিন্তু একটা পার্টিকুলার
বয়সের মানুষ বা বিশেষ করে আত্মীয় স্বজন যারা সবচাইতে বেশি সাফারার, তারা কিন্তু এই ডিমেনশিয়া সম্বন্ধে জানতে পারলে, বুঝতে পারলে তারা যেমন টেক কেয়ারও করতে পারেন এবং নিজেদেরকেও ভালো রাখতে পারেন। বেসিক্যালি ডিমেনশিয়া রোগীর কেয়ার গিভারের সমস্যাটাই কিন্তু সবচাইতে বেশি, এবং সবচাইতে বেশি ওই যে আমরা বলি যে এম্পাওয়ারিং কেয়ার। এই আপনার নিজেরও তো এই এক্স্যাক্টলি যে কথাটা বলছিলাম, আমার একেবারে জীবনের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার শ্বশুর জিলুর আপনি চেনেন এবং আপনারা অনেকেই চিনবেন, প্রফেসর সিরাজুল ইসলাম, যিনি একজন ইতিহাসের প্রফেসর এবং বাংলা পিডিয়ার চিফ এডিটর। সারা জীবন তাকে আমি দেখেছি, যতদিন বিয়ের পর থেকে যতদিন দেখেছি, উনি এত বেশি কাজকর্ম করেছেন, মাঝে মাঝে মনে হয় সেই কাজের কর্মের সেই কারণেই ওনার ব্রেইন থেকে সব চলে গিয়েছে কিনা। কিন্তু অদ্ভুতভাবে উনি যখন আর্লি স্টেজে ডিমেনশিয়ার রোগী হিসেবে ডেভেলপ করছিলেন, আমরা বিইং এ ডক্টর, আমি ডাক্তার, আমার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, আমরাও কিন্তু এমনকি তার মেয়ে যে নিজেও নিজেও প্রফেসর অফ হিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটি, সেও বুঝতে পারেনি যে সিরাজুল ইসলাম সাহেবের বা আমার শ্বশুরের এই ডিমেনশিয়া ডেভেলপ করছে। এবং ওকে পার্সোনালি টেক কেয়ার করার জন্য ন্যাচারালি 3 ভাই বোনের মধ্যে আশাই যেহেতু দেশে আছে, অটোমেটিক্যালি আশার উপর দায়িত্ব যখন পড়ে যায়, তখন কিন্তু আবার বিশেষ করে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে জিনিসটা অবভিয়াস হলো। এতদিন পুরো পেইনটা আমার শাশুড়িকে নিতে হয়েছে। উনি আমাদেরকে বহুবার বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে ইয়োর ফাদার ইন ল বা ইয়োর ফাদার ইজ হ্যাভিং সাম প্রবলেম, কিন্তু আমরা সবসময় ভাবতাম উনি একজন অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর, এত কাজ যিনি করেন উনি তো সব কিছু ভুলেই যাবেন, সেটাই স্বাভাবিক। যার জন্য কিন্তু ওই আর্লি ডায়াগনোসিসটা আমরাও করতে পারি নাই ইন এ ফ্যামিলি লাইক আওয়ার্স। সেই জন্যই আমি মনে করি যে এ ধরনের যখন ওনার টেক কেয়ার করতে আমরা যেতাম, দেখতাম যে উনি নিজেকে পর্যন্ত ক্লিন রাখতে পারতেন না। উনি খাওয়ার কথা ভুলে যেতেন, খেয়ে তৎক্ষণাৎ আবার কমপ্লেন করতেন উনি খান নাই, বা ওনার ধারণা এরা কিন্তু আবার খুব ইনসিকিউর হয়ে যায় টাকা পয়সার ব্যাপারেও। এবং দেখা যায় যে উনি প্রতিনিয়তই আশাকে বলতেন তার রিটায়ারমেন্ট বেনিফিট কী হলো, তার ব্যাংকের কী হলো, আর উনি প্রতিদিন সকালে নিজে থেকেই তার গ্রামের বাড়িতে চলে যাবেন, বিকজ তার কাজ শেষ এবং উনি এই ঢাকা শহরে আর থাকার দরকার নাই, গ্রামে তার বাবা মা ভাই বোন সব অপেক্ষা করছে, উনি চলে যাবেন। ওনাকে কিন্তু আমাদের বাড়িতে বন্ধ, আমাদের যেই ফ্ল্যাটে আমরা থাকি সেই ভিতর থেকে বন্ধ করে রাখতে হতো। তো এই যে ব্যাপারগুলো, এটা একটা মস্তিষ্ক বা নিউরোলজিক্যাল ডিজিজ বটে, কিন্তু এটা সোশ্যাল ইম্প্যাক্ট। আর এর শুধু সাফারার ইজ নট দ্য অনলি দ্য ডিমেনশিয়া পেশেন্ট ইজ নট দ্য সাফারার, দ্য হোল ফ্যামিলি ইজ সাফারার। এই অবস্থা থেকে আমি হয়তো পরবর্তী যখন আমার সুযোগ আসবে, মানে ওনাদের টেক কেয়ার করার জন্য আমাদের কি করা উচিত, এবং আজকে যারা বসছেন এবং আমি একটু বুঝতে চাইবো যে আমি যতদূর জানি যে আপনাদের আপনি যে রিটায়ারমেন্ট হোমস করেছেন সেখানে উনি এখন এই মুহূর্তে উনি এখন আছেন, এবং সেটা কি ধরনের ওনার জন্য পজিটিভ প্রভাব ফেলছে সেটা একটু বোঝার চেষ্টা করব। সাইজুল হক, একই অভিজ্ঞতা আপনারও, যদি আপনি এখন এর বড় ক্যাম্পেইনার একজন, বাট আপনার মাকে দিয়ে শুরু, এবং সেখান থেকে আমি যতদূর জানি যে এখন কয়েক হাজার মানুষের সম্ভবত আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে, এবং আপনি নিজেও তাদের কেয়ার বা এই যে কেয়ার গিভারদের কথা ডক্টর নাঈম বললেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। যে ধন্যবাদ আমাকে তৃতীয় মাত্রায় আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের আমি আরও জানাচ্ছি এই অনুষ্ঠানটা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আমি শুরু করেছি 2006 সাল থেকে এই জার্নিটা করতে গিয়ে দেখেছি বাংলাদেশে দুটো জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে স্পেশালিস্ট ডাক্তারের আর হচ্ছে যে ট্রেন কেয়ার গিভার। এই দুইটা না পাওয়ার কারণে আমি আমার আম্মাকে প্রায় 12 বছর ধরে ভুগছি, কিন্তু আমি কিন্তু কোনো কুলক্লিনার পাইনি, কোন ডাক্তারের কাছে যাবো, কোন কেয়ার গিভারের কাছে যাব। তো এই দুইটা এমনি আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছি, জেনেছি। তারপরে আমরা প্রথমে শুরু করেছি কেয়ার গিভার কীভাবে সার্টিফাইড কেয়ার গিভার তৈরি করা যায়। তো আমরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিকে সাথে কথা বলি 2023 সালে, ওনাদেরকে বোঝাতে সক্ষম হই যে এইটাও একটা মানে প্রফেশন হতে পারে, এইটাও মানে কেয়ার গিভার একটা সেক্টর হতে পারে। এই সেক্টরে হওয়ার কারণে অনেক মানুষ যারা অবহেলিতভাবে মারা যাচ্ছে, অমানবিকভাবে মারা যাচ্ছে, তাদের অন্ততকে কেয়ার দিয়ে ভালো মৃত্যুটা নিশ্চিত করা যাবে। তখন ওরা রাজি হলো, তখন আমরা একটা কেয়ার গিভারের একটা কারিকুলাম ডেভেলপ করে দিয়েছি। প্রায় এটা 5 মাসের একটা কারিকুলাম,
একজন কেয়ারগিভার যদি ট্রেন করে সে ইন্টারন্যাশনাল মানের একজন কেয়ারগিভার হবে এবং বাংলাদেশে তো সে কেয়ার দিতেই পারবে, প্লাস পাশাপাশি সে বিদেশেও যেতে পারবে, কারণ বিদেশে এটা হাই ডিমান্ড আছে। তো আমি এনএসডিকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত বড় একটা দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর বিশেষ করে হচ্ছে যে যেহেতু এই রোগটা দিন দিন বাড়ছে, বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 15 লক্ষ মানুষ ডিমেনশিয়া আক্রান্ত, 57 কোটি প্রায় আপনার 5,70,00,000 মানুষ গোটা বিশ্বব্যাপী ডিমেনশিয়া আক্রান্ত। 5,70,00,000 হচ্ছে বিশ্বব্যাপী, বাংলাদেশে 15 লক্ষ। এখন হচ্ছে যে বিশ্বের 75% ডায়াবেটিস হয় না শুধু স্টিগমার কারণে। কেন? কারণ মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা আছে এই রোগটা হয়ে গেলে পাগল হয়ে যায়, এই রোগটা হয়ে গেলে মানসিক রোগী হয়ে যায়। তো সামাজিকভাবে এই পেশেন্টের ফ্যামিলিগুলো হেউ হয়ে যায়। কিছুদিন আগে দেখেন আমাদের এখানে একজন সচিব, আমরা আলজেমার সোসাইটি বাংলাদেশ একটা ডিমেনশিয়া কেয়ার সেন্টার করেছি উত্তরাতে। সেখানে অনেক পেশেন্ট আছে, অনেক হাই কোয়ালিটি পেশেন্ট। সেদিনকে একজন সচিব আসছিল, স্বরাষ্ট্র সচিব সাবেক। তো উনি দেখেন উনি টোটালি কথাটা সে ভুলে গেছে। ওনার ফ্যামিলিকে সে বলতে পারতেছে না আমাকে এখন খাওয়া দাও, আমাকে বাথরুম নিয়ে যাও। কমিউনিকেশন এটা অনেক সমস্যা হয়েছে ফ্যামিলিটার। বিশেষ করে এটা হওয়ার কারণ হচ্ছে কি দীর্ঘমেয়াদে ইনারা কেয়ারের পিছনে ঘুরে, কিওরের পিছনে ঘুরে। যেহেতু এই রোগটার এখন কিওর নেই, কেয়ার আছে। ওনারা যদি কেয়ারের পিছনে আর্লি ডায়াগনোসিস করে যে কেয়ারের পিছনে ঘুরতো, তাহলে এই রুগীগুলো এত দ্রুত নষ্ট হতো না। এই রুগীগুলো দ্রুত এত মনে করেন যে ফ্যামিলি থেকে হোক, সমাজ থেকে হোক ডিটাচ হতো না। আমাদের অজ্ঞতার কারণেই এই মানুষগুলো অবহেলিত হচ্ছে। আমি বলবো আমি তো এটা নিয়ে চলতেছি। তো আমাদের এখানে অনেক মানুষজন আসে, তারা এখনও ডিমেনশিয়া বুঝতে চায় না বা আলজেমার বুঝে না। তো আমাদের কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে যারা কেয়ার গিভার কোর্স করছে তাদের গভর্নমেন্টকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এবং ডিমেনশিয়ার ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্টের পলিসির মধ্যে আসেনি, এজেন্ডার মধ্যে এখনও সেইভাবে আসেনি, এটা গভর্নমেন্টকে অবশ্যই নিতে হবে। কারণ হচ্ছে না হলে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমি বলবো। কারণ আমার খুব কাছ থেকে দেখা মানুষগুলো কতটা অবহেলিত, এটা আমি কিন্তু কাছ থেকে দেখতেছি। আজকে নাইমের মতো মানুষ একটা রিটায়ারমেন্ট হোম করেছে, আমি দেখে খুব গর্বিত হই। বাংলাদেশের মতো জায়গায় এত 600 মানুষের জন্য সেটা করছে। তো এটা আসলে তার মেন্টালিটির জন্যই করছে। বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আছে, কিন্তু এই মেন্টালিটি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তা আলজেমার সোসাইটির উদ্যোগও আমরা একটা ভিলেজ নির্মাণ করতেছি, সেটা উত্তরবঙ্গের ঠাকুরগাঁতে। তো সেখানে আমরা 1 একর জমির উপর করতেছি ডিমেনশিয়া ভিলেজ বলতে ভিলেজ। কারণ একজন মানুষ কিন্তু ঢাকা শহরে যেগুলো প্যাশন আছে তারা কিন্তু সবাই ভিলেজে দিতে চায়, তারা ঢাকা শহরে থাকতে চায় না। এই জন্যই সে তো একটা সময় গ্রামের মানুষ হয়েছে, তারা ওই গ্রামের সিনারিও তারা ভালো লাগে। তো আমরা সেই আলোকে সেখানে তৈরি করতেছি ভিলেজের। তো আমাদের ওখানে কাজ চলছে। তো আমরা মনে করব যে এটা আসলে গভর্নমেন্টকে আর আসা উচিত। এত বড় কাজ কিন্তু এককভাবে সম্ভব না। আর বাংলাদেশে যে স্টিগমা আছে, স্টিগমার জন্য আমাদেরকে অনেক আলাপ আলোচনা করতে হবে। গভর্নমেন্টকে বিভিন্ন জায়গায় লিফলেট দিতে হবে, গভর্নমেন্টকে ইনিশিয়েটিভটা মাস্ট। কারণ স্টিগমার কারণেই একমাত্র এই ফ্যামিলিগুলো ঘরে বসে আছে। আপনার কথা সূত্র ধরেই ডক্টর ইমদাদের কাছে একটু বুঝতে চাই যে এর সোশ্যাল সামাজিক ডাইমেনশন, কেন ইস্যুটার সঙ্গে সামাজিক, উনি পারিবারিক বললেন যে শুধু রোগী সাফার করে না, হয়তো কিছু কিছু লিগ্যাল ইস্যুজও আছে। এবং আপনি যেহেতু নিজে একজন সরকারি কর্মকর্তা, একই সঙ্গে মনোবিজ্ঞানীও আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু মনোবিজ্ঞান পড়ানো আপনি, সো পলিসি ইস্যুসগুলো কীভাবে, কারণ উনি ওই একটা সাকসেস রেটের কথা বলেছেন যে একটা সরকারের একটা পলিসি প্রণয়ন ওনারা পরিবর্তন বা হেল্প করতে পেরেছেন। সো ওভারঅল আপনার কাছ থেকে আপনার টেকটা শুনতে চাই। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তৃতীয় মাত্রাকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আজকে যারা দর্শক শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শোনার জন্য আমাদেরকে। তো আসলে আমাদের কয়েকদিন আগে একটি যদি ঘটনা বলি, শ্রীবর্দী শেরপুর জেলার, সেখানে আমাদের আলজেমার সোসাইটি এবং আমাদের নজরে এসেছে যে একজন বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে কবর দিতে যাচ্ছেন, কোদাল দিয়ে লিটারালি তাকে মাটির নিচে গেড়ে দিবেন। কারণ হচ্ছে তিনি অতিষ্ঠ, তাকে তার যে বার্ডেন ফ্যামিলির উপর, সোসাইটির উপর এবং তার যে নেইবাররা আসলো তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে কোনো বিকার নেই। অর্থাৎ যে এটার সোশ্যাল যে সিচুয়েশনটা, এটার সম্পর্কে ধারণা, এই ধারণাটা প্রথমে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আজকে আমরা বিভিন্ন মাত্রায় অ্যাডভোকেসি করছি এটা নিয়ে। এটার সামাজিক ইম্প্যাক্টের পাশাপাশি এটা অবশ্যই
খণ্ড খণ্ডভাবে একত্রিত হয়ে এটা রাষ্ট্রের উপর একটা বড় ধরনের বার্ডেন হিসেবে আজকে উপনীত হয়েছে। আজিজুল ভাই এইমাত্র যেটা বললেন আমি এর সাথে যুক্ত করছি। বাংলাদেশের রিসেন্ট একটা স্টাডিতে বলছে 8% জনগোষ্ঠী হচ্ছে ডিমেনশিয়া আক্রান্ত। তা আমি মনে করি এই স্টাডিটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ স্টাডি হলেও এটা মনে হয় আন্ডার রেটেড একটি স্টাডি। আমার মনে হয় এর চেয়ে বেশি ডায়াগনোসিসের বাইরে রয়েছে, যেহেতু সারা পৃথিবীব্যাপী এটা আন্ডার ডায়াগনোসড। তো এখন রাষ্ট্রের উপর ফাইন্যান্সিয়াল, সোশ্যাল এবং হেলথ সিস্টেমের উপর যে বার্ডেনটা, এটার ক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত। আপনার জ্ঞাতার্থে, দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা আলজাইমার সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটি পলিসি ড্রাফট প্রণয়ন করেছি। এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় অ্যাডভোকেসি করছি। তো এখানে আমাদের প্রথমে যে হেলথ সিস্টেমকে যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে ইকুইটিটা নিশ্চিত করতে হবে। প্রত্যেক মানুষের জন্য মৌলিক একটি উপাদান হিসেবে স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের সরকারের বা ওয়েলফেয়ার স্টেটের ধারণার মধ্যে অন্যতম ধারণা এটি। তো এই জায়গা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট আইন আছে, অনেক আইন আছে প্রবীণদের জন্য। আপনারা জানেন যে পিতামাতার ভরণ পোষণ আইন আছে, তারপর হচ্ছে প্রবীণ নীতিমালা আছে, মেন্টাল হেলথ অ্যাক্ট আছে, মেন্টাল হেলথ পলিসি আছে। এগুলোতে যে আমাদের ডিমেনশিয়াটা কিন্তু ইন্টিগ্রেটেড নেই, অথবা এল্ডারলি পপুলেশনের যে ইন্টিগ্রেশনটা বিশেষ করে মেন্টাল হেলথ পলিসিতে এবং অ্যাক্টে নেই। পাশাপাশি আমি মেন্টাল হেলথ অ্যাক্টের কিছু সীমাবদ্ধতা একটু আলোচনা করতে চাচ্ছি। যে সেখানে যেমন একটা উদাহরণ দিই, যে আমাদের রাইট অফ প্রপার্টি এবং রাইট অফ হচ্ছে বডি, দুইটা এন্টিটি কিন্তু আইনে আছে। তো সেখানে এই আইনে শুধুমাত্র রাইট অফ প্রপার্টি নিয়ে কথা বলা হয়েছে। সেখানে রাইট অফ বডি বা একজন মানুষ যখন ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি যখন তার কগনিটিভ অ্যাবিলিটি বা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন, তখন যে তার ডিসিশন মেকিংয়ের যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে আমাদের প্রচলিত আইনে তেমন কিছু বলা নেই। তারপর হচ্ছে গার্ডিয়ানশিপ নিয়ে খুব একটা স্পষ্ট ধারণা নেই, এবং আমার মনে হয়েছে যে এখানে শুধু কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরটাকে অ্যাড করা হয়েছে, কিন্তু আমি জোর দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে কোড অফ সিভিল প্রসিডিওর, যেটা অর্থাৎ একটা পেশেন্টের লিগ্যাল রাইট বলতে বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল রাইট দুটোকেই কাভার করতে হবে। তো মেন্টাল হেলথ অ্যাক্টে সিআরপিসির পাশাপাশি সিপিসিটাকে ঢোকানো উচিত। আর আমাদের যে এক্সিস্টিং প্রবীণ জনগোষ্ঠীর জন্য আইন আছে, সেগুলোতে ডিমেনশিয়াকে আলাদাভাবে চিহ্নিত করা, কারণ ডিমেনশিয়ার যে বার্ডেন এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি, এবং বাংলাদেশও এইজিং পপুলেশনের দিকে আস্তে আস্তে যাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এক্সিস্টিং যে আমাদের সোশ্যাল সেফটি নেট, সেইখানে আমাদের প্রতিবন্ধী সুরক্ষা আইন আছে। তো সেই জায়গাতে 12 ধরনের প্রতিবন্ধিতার কথা বলা হয়েছে, কিন্তু এই এল্ডারলি পপুলেশনের যে কিছু ডিমেনশিয়া বা এই রিলেটেড, ডিমেনশিয়া তো একটা আমব্রেলা টার্ম, এখানে হচ্ছে আলজাইমার্স সহ অনেক ধরনের ডিমেনশিয়া আছে। তো এই যে বিপুল একটা জনগোষ্ঠী যারা হচ্ছে তাদের গোল্ডেন টাইমটা একটা রাষ্ট্রের উৎপাদনশীলতা বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রিবিউট করেছেন, তো তাদেরকে অ্যাড্রেস করতে হলে অবশ্যই যে এজ ইনডিউসড যে ডিসএবিলিটি, এটাকে অবশ্যই প্রতিবন্ধী আইনে একটু লিঙ্গুইস্টিক পরিবর্তনের মাধ্যমে এটাকে ইন্টিগ্রেট করা। পাশাপাশি যে আমাদের সমাজসেবা অধিদপ্তর 6টি অসুখকে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বার্ডেন অফ ডিজিজ, তারা মনে করেন যে 6টা রোগকে তারা ইনসেন্টিভ প্রদান করেন। তো এখানে আমি বলবো যে যেমন হার্ট ডিজিজ আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন, তারপর ক্যান্সার আছে, কিডনি, লিভার সিরোসিস। এটির পাশাপাশি ডিমেনশিয়া যখন 3rd স্টেজে চলে যায়, এই সব রোগের চেয়ে ডিমেনশিয়ার বার্ডেনটা ফ্যামিলিতে, সোসাইটিতে, হেলথ সিস্টেম এবং স্টেটের উপর অনেক গুণ বেশি, এবং এটা সায়েন্টিফিক স্টাডিগুলোতে প্রমাণিত। বাংলাদেশে এটা নিয়ে তেমন একটা স্টাডি না থাকলে আমরা রিলেট করতে পারি। তো এই জায়গাটা থেকে আমি গভর্নমেন্টের কাছে সুপারিশ করব, এই যে 6টা রোগের ক্ষেত্রে গভর্নমেন্ট 50,000 টাকা করে দিচ্ছে, যখন ফাইনাল স্টেজে চলে যাচ্ছে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে যাতে এই স্কিমের আওতায় নিয়ে আসা হয়। আসছি আমি আবার আপনার কাছে। ডক্টর নাইম, আমি প্রশ্ন করেছিলাম প্রফেসর সিরাজুল ইসলাম এখন আপনাদের এই গড়া রিটায়ারমেন্ট হোমসে আছেন, সো যেটার প্রশংসা আমি সিরাজুল হক করলেন, এবং আমি নিজেও দেখেছি যে অত্যন্ত আধুনিক একটা উন্নত মানের
রিটায়ারমেন্ট হোম আপনি করেছেন উদ্যোগ নিয়ে। এখানে উনি কেমন ফিল করছেন, যেহেতু কেয়ার গিভারদের প্রশ্ন আসছে, এক্স্যাক্টলি। না, ধন্যবাদ। আসলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম আমরা বছরখানেক হলো একটা সফট ওপেনিং করেছি, এবং বেসিক্যালি প্রফেসর সিরাজুল ইসলাম হি ইজ দ্য ফার্স্ট, আমি ঠিক পেশেন্ট বলবো না, এটা আমি বলবো যে গেস্ট, হ্যাঁ, গেস্ট অফ দ্য রিটায়ারমেন্ট হোম। আচ্ছা, তবে প্রথমে একটু রিটায়ারমেন্ট হোমটার ব্যাপারে যদি বলি, আমরা আসলে কি জাতীয় সার্ভিস এখানে হচ্ছে। বেসিক্যালি এটা একটা হোম ফর এল্ডারলি, এবং এখানে ডিমেনশিয়া কেয়ারও থাকবে, এবং পরবর্তীতে যেটা প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড এন্ড অফ লাইফ কেয়ার, যেটা হসপিস কেয়ার, এবং একই সাথে নার্সিং এবং কেয়ার গিভার ট্রেনিং সেন্টার। সো এটাকে আমি বলি একটি কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বা এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। এখানে এই কম্পাউন্ডে একজন এল্ডারলি মানুষের জন্য একটা গেটেড কমিউনিটি তৈরি করে, যেখানে লাইব্রেরি থেকে শুরু করে, প্রেয়ার রুম থেকে শুরু করে, নিজস্ব মানে আমরা এখানে যদি স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকছে প্রায় 232 স্টুডিও অ্যাপার্টমেন্ট, এবং হসপিটাল বেড থাকছে 150 বেড, প্যালিয়েটিভ কেয়ার বেড থাকবে অ্যারাউন্ড 80 বেড। কিন্তু যারা অ্যাক্টিভ তারা যেন সুইমিং পুল ব্যবহার করতে পারেন, সেখানে গার্ডেন থাকছে। এই সব নিয়ে যখন এই এল্ডারলি ফ্যাসিলিটি, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস যেটা ডেভেলপ করেছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস, এখানে যখন প্রফেসর সিরাজুল ইসলামকে দিলাম, এবং একই সাথে ন্যাচারালি ওখানে ডাক্তার এবং নার্সিং কেয়ার বা কেয়ার গিভার দিয়ে যখন তার কেয়ার নেওয়া শুরু হলো, সেখানে দেখলাম যেই জিনিসগুলো নিয়ে বাড়িতে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জড ফিল করেছি বা চ্যালেঞ্জ হয়েছে, সেটা হলো এই যে পার্সোনাল হাইজিন অ্যান্ড ক্লিনিং। উনি নিজে করতে পারতেন না, সেটা কিন্তু ফ্যামিলি মেম্বারদের জন্য করা ইজ ভেরি ডিফিকাল্ট। উনি কিন্তু ফিজিক্যালি ফ্যান্টাস্টিক, ফিজিক্যালি হি হ্যাজ নো প্রবলেম, নো আদার ডিজিজ এক্সেপ্ট দিস ডিমেনশিয়া। সেখানে শাওয়ার থেকে শুরু করে পার্সোনাল ক্লিনিং এবং হাইজিনটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, আমরা বিভিন্নভাবে তাকে যথেষ্ট চেষ্টা করার পরেও টাইমলি যেই জিনিসগুলো আমরা করতে পারতাম না, সেই জিনিসগুলো এখন কেয়ার গিভারদের মাধ্যমে যেভাবে হচ্ছে, এবং সেখানে এই যে একটা কন্টিনিউয়াস কোম্পানি। আমাদের বাড়িতে আমি যেমন একজন প্রফেশনাল, আমার স্ত্রী একজন প্রফেশনাল, আমার ছেলেরাও প্রফেশনাল, শুধুমাত্র বাড়িতে একটা আনট্রেইনড কেয়ার গিভার হিসেবে বুয়ার প্রেজেন্স ইজ নট এনাফ ফর এ পার্সন লাইক হিম। সুতরাং ওখানে যখন টাইম টু টাইম কেয়ার গিভাররা তার সাথে কথা বলছে, কেয়ার গিভাররা তাকে এন্টারটেইন করছে, কম্পাউন্ডের ভিতরে যখন তাকে ঘুরিয়ে নিয়ে বিভিন্নভাবে তাকে সময় দিচ্ছে, এবং উনি ওখানে কেয়ার গিভার এবং সবাইকে নিয়ে বসে বসে উনি সারা জীবন যে শিক্ষকতা করেছেন, সেই শিক্ষক হিসেবে উনি তাদেরকে স্টুডেন্ট মনে করে তাদেরকে উনি লেকচারও দিচ্ছেন। এবং এখন এবং তার এই যে স্লিপ ডিসঅর্ডার হয় তাদের, সুতরাং সময় মতো তার ঘুমাতে যাওয়া, এবং 24 আওয়ার যেহেতু কেয়ার গিভাররা তাকে দেখছে, উনি ওখানে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এই এস্টাবলিশিং দিস জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম, এটা শুধুমাত্র ওনাকেই যেই সাপোর্টটা আমি দিতে পারছি, সেটাতে আমার মনে হয় দ্যাট ইজ আওয়ার সাকসেস। আমি এবং আশা দুজনেই এই হোমের ব্যাপারে খুবই প্যাশনেট ছিলাম, কারণ যে আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তৈরি করেছি, এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারিকে এস্টাবলিশ করেছি, হঠাৎ করে এল্ডারলি কেয়ার আমার যাওয়ার কথা না, কিন্তু এটা আমার একটা প্যাশন থেকে করেছি আমি। বিকজ জাপানে আমি দেখেছি যে দে আর দ্য ফোররানার ইন দ্য ফিল্ড অফ। বাট আপনার হসপিটাল তো জেরিয়াট্রিক কেয়ার গিভার, মানে এই হসপিটালটা আমি বলছি জাপান বাংলাদেশ প্রথম আপনারা এই সম্ভবত করেছেন, রাইট? আমার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমরা জেরিয়াট্রিক ইউনিট রেখেছি, কারণ আমরা জাপানে যখন পড়াশোনা করেছি, আমরা জাপানে আমার সার্জারির ট্রেনিং এবং পড়াশোনার পাশাপাশি সবচাইতে বেশি যেই জিনিসটা আমাকে মুভ করেছিল, সেখানে এল্ডারলি কেয়ারটা। কারণ জাপানে এল্ডারলি পিপলের সংখ্যা এবং তাদের বয়স এত বেশি, এবং তারা এটা নিয়ে এতটাই জর্জরিত, এবং সেই কারণেই কিন্তু প্রথম থেকেই আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা এই ধরনের কোনো একটা প্রতিষ্ঠান যদি করতে পারি, দ্যাট উইল বি আওয়ার মানে ওয়ান অফ আওয়ার ড্রিম কাম ট্রু, যে আমরা যে এভাবে আমরা এল্ডারলি পিপলকে এদেশে, আপনারা জানেন যে এই ধরনের একটি প্রতিষ্ঠান এদেশে প্রথম। কারণ আমাদের দেশে প্রবীণ হিতৈষী সংঘ বলেন বা যে কোনো ধরনের ওল্ড হোম বলেন, তার ফার্স্ট ক্রাইটেরিয়া হলো আপনাকে 100% সুস্থ হতে হবে ফিজিক্যালি এবং মেন্টালি টু এন্টার ইন এ ওল্ড হোম, হুইচ ইজ টোটালি রিডিকুলাস। অ্যাট দ্য এজ অফ 80 to 90 or 70 to 80,
একজন মানুষের সবচাইতে বেশি প্রয়োজন হয় কিন্তু আর হেলথ কেয়ার এবং স্বাস্থ্যসেবা। শুধু এখানে সুস্থ অবস্থায় আমি একজনকে পাবো এবং তাকেই আমরা শুধু খাওয়াবো আর ঘুম পাড়াবো, ওটা একটা ওল্ড হোম হতে পারে, কিন্তু একটা এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস না। তবে এখানে জাপানের একটা ছোট্ট ব্যাপার বলি, আমার এই প্রজেক্টটাতে জাপানিজ পিপল আর ইনভলভ, এবং ডিমেনশিয়া কেয়ার কিন্তু এখন জাপানের নতুন মাত্রা পাচ্ছে। ডিমেনশিয়া কেয়ার ওয়ার্ল্ড ওয়াইড ডিমেনশিয়ার পেশেন্টের কারণ আমি জানি না কী কারণে সম্ভবত বেড়েছে। ইভেন আমেরিকান স্টাডিতে আমরা দেখলাম আগের বছরের তুলনায় এবছর ডিমেনশিয়ার পেশেন্ট অনেক বেড়েছে, হয়তো ডায়াগনোসিস বেশি হতে পারে। এবং তারা যেটা করছে ডিমেনশিয়ার জন্য, ডিমেনশিয়া রোগীদেরকে একটা সিঙ্গল কম্পাউন্ডে মুখোমুখি রুমের মধ্যে রেখে এভরি মর্নিং প্রত্যেকেই যেন ডিমেনশিয়া পেশেন্টরা যখন বেরিয়ে ঠিক আগের রাত্রে বা আগের বিকেল পর্যন্ত যাদের সাথে আড্ডা মেরেছে, কথা বলেছে, তাদেরকেই যেন দেখতে পায়, সেই রকম একটা সিস্টেম তারা ডেভেলপ করছে। এবং ওরা আমাদেরকে অ্যাডভাইস করেছে। হ্যাঁ, তাতে হয়েছে কি, আমিও খেয়াল করেছি, আমার শ্বশুরকে দেখতাম যখন এই যে নতুন মানুষ অনেক দিন পরে আসতো, উনি কয়েকদিন অস্থির থাকতেন, ওই লোকটা কেন আসলো, আমার কোনো ক্ষতি করতে আসলো না আমার কিছু নিয়ে গেল, লোকটা কে, কি উদ্দেশ্য তার, এইসব নিয়ে চিন্তা করতেন। কিন্তু আমাদেরকে যাদেরকে প্রতিদিন দেখতেন তাদেরকে নিয়ে তার অতটা ডিস্টারবেন্স হতো না, ভুলে যেতেন আমাদেরকে মাঝে মাঝে, কিন্তু অতটা ডিস্টার্বড হতেন না। তো এই যে জাপানিজ স্টাইলটা, একটা ধরেন 10-15 জনের একটা রুম, সেই রুমের মধ্যে একটা লাউঞ্জ থাকবে, ওই রুমগুলো থেকে 15 জন ডিমেনশিয়া পেশেন্টই যদি প্রতিদিন সকালে একজন আরেকজনের চেহারা দেখে, তারা যে কমফোর্ট ফিল করবে সাইকোলজিক্যালি, এটা ওয়ান অফ দ্য জাপানিজ স্টাইলস যেখানে তার ডিমেনশিয়া কেয়ারের ব্যাপারে খুবই ইম্পর্টেন্স দিচ্ছে। আরেকটা হলো কেয়ার গিভার, যেটা বলছিলাম, সাধারণ মেইড এবং গ্রাম থেকে 2 জন বুয়া নিয়ে আসলেই ডিমেনশিয়া কেয়ার সম্ভব না। এবং এই ডিমেনশিয়া কেয়ারের জন্য আমি অত্যন্ত ওনাকে অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই আজিজ সাহেব যেভাবে ডিমেনশিয়া কেয়ার গিভার তৈরি করার। আমাদের দেশেও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এবং ডিমেনশিয়ার ঝুঁকিটা আসলে এই যে তৈরি হয়, কারণ কি? ডিমেনশিয়ার ঝুঁকি এটা জেনেটিক কিছুটা বটে, লাইফস্টাইল কিছুটা, এবং ডিমেনশিয়া অনেকগুলো প্রকার আছে। এর মধ্যে আলজাইমার্স হলে কি আবার অ্যাবাউট 70%, তারপর ভাস্কুলার ডিমেনশিয়া আছে, অ্যাক্সিডেন্টাল কিছু হতে পারে, এবং সাম আদার ডিজিজ আছে যেটার জন্য ডিমেনশিয়া হতে পারে। আমি ওই ডিটেলসে আর যদি না যাই, কিন্তু কেয়ার গিভার তৈরি করার প্রয়োজনীয়তাটা এই দেশে এত বেশি, এবং বিশেষ করে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, তারাও কিন্তু এল্ডারলি কেয়ার গিভার, জেরিয়াট্রিক কেয়ার গিভার তৈরি করাতে এমফাসিস দিচ্ছে। স্পেসিফিক্যালি ডিমেনশিয়া কেয়ার গিভারের জন্য আলাদা করে কারিকুলাম তৈরি করে সেটা তৈরি করাটা খুব দরকার। আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 8টা ইনস্টিটিউট করে আমরা বিভিন্নভাবে এল্ডারলি কেয়ারের জন্য ডিপ্লোমা নার্সেস, কেয়ার গিভার্স, ফিজিওথেরাপিস্ট তৈরি করার চেষ্টা করছি, এবং আমরা 2008 সাল থেকে এটা করে যাচ্ছি। বিকজ আমার যে প্রতিষ্ঠান, আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু প্রায় 600+ ক্যাপাসিটি, এটার জন্য কিন্তু যেই পরিমাণ ম্যান পাওয়ার আমাদের লাগবে, সেটাও কিন্তু প্রিপারেশন যদি আমরা এখন থেকে না নিই সেটা হবে না। প্রাইভেট সেক্টর ইট ইজ ভেরি ডিফিকাল্ট, গভর্নমেন্ট উইল হ্যাভ টু কাম ফরওয়ার্ড টু হেল্প আস অ্যান্ড টু ওয়ার্ক উইথ আস। তো মিস্টার আজিজ, একটু বলবেন, আপনি স্টিগমার কথা বলছিলেন, স্টিগমাগুলো কী ধরনের এবং এই ঝুঁকি আমরা কীভাবে কমাতে পারি, বা লক্ষণগুলো আসলে কি প্রাইমারি, যেহেতু আপনি ডক্টর না, আপনি তো মাকে দেখেছেন, গোটা পৃথিবীতে কিভাবে মানুষ বুঝবে যে এই মানুষটি আসলে ডিমেনশিয়া আলজাইমারের দিকে যাচ্ছে? আচ্ছা, মেইনলি স্টিগমাতে আসে ইনিশিয়াল আপনি বলছিলেন যে কোনো চিকিৎসা নেই, কেয়ার গিভিংটাই হচ্ছে প্রধান বিষয়, কিন্তু ইনি একেবারে ভেরি ইনিশিয়াল স্টেজে যদি লক্ষণগুলো বোঝা যায় তখন কিছু করার আছে কিনা আমি জানি না, মেডিকেল সায়েন্স এরকম, বা ডক্টর ইকবাদুল হক আমি বলি, গোটা পৃথিবীতে একমাত্র ডায়াগনোসিস না হওয়ার প্রধান কারণ হচ্ছে স্টিগমা। এটা সোশ্যাল স্টিগমা আছে, ইনস্টিটিউশন, কেউ স্বীকার করতে চায় না, যেটা কেউ স্বীকার করতে চায় না, ইনস্টিটিউশন স্টিগমা আছে। তো এই ধরনের স্টিগমাগুলো ফ্যামিলিগুলো যখন সামাজিকভাবে হেয় হয় যে ও তোর বাবা তো পাগল হয়ে গেছে, তোর বাবা তো, এই যে স্টিগমার কারণেই কিন্তু তারা ঘর থেকে রুগীটাকে বের করে না, যে বের করলে অমুকে কী বলবে, তমুকে কী বলবে। এই যে এইটা করতে করতেই বুঝতে কিন্তু 2 বছর চলে যায়, ডায়াগনোসিস দেরি করে হচ্ছে। দেরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে স্টিগমা। স্টিগমা আমরা কীভাবে রোধ করতে পারি? এখানে হচ্ছে ডিমেনশিয়াটাকে বুঝতে হবে। আমি যদি ভালো মতো বুঝি, আমি আরেকজনকে বুঝাবো, আপনি যদি আলোচনা বুঝাবেন, এটা নিয়ে আলোচনা করতে হবে। এটার ভালো দিক, এটার খারাপ দিকগুলো আমরা যদি আলোচনা করি, বা ডিমেনশিয়া, আমাদের একটা ডিমেনশিয়া ফ্রেন্ড একটা আমাদের প্রোগ্রাম আছে, এখানে 45 মিনিটের প্রোগ্রাম আছে, ডিমেনশিয়া কী, ডিমেনশিয়া কেন, এটার ঝুঁকি কী, এগুলো কিন্তু আমরা বুঝাই।
বুঝার পর আমি যদি বুঝি আমি আর 10 জনকে বুঝাইতে পারবো। আমি যদি সঠিকভাবে বুঝি তো 10 জনকে সঠিকভাবে বুঝি, না হলে সমাজে যেই অবস্থাটা বর্তমান বিরাজ করছে, যেহেতু আমরা প্যাশেন্টের সাথে মিশি, যেহেতু আমাদের ডে কেয়ার আছে, আমাদের ট্রেনিং করাই ডিমেনশিয়া কেয়ার গিভার, সেক্ষেত্রে দুটো দিকেই আমরা দেখি যে এই ফ্যামিলিগুলা মানে অনেক অবহেলিতভাবে সমাজে বসবাস করতেছে। সেদিনকে আমার আসছিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে আসছিলেন, তার বাবার জন্য আসছিলেন। তারপর চিটাগাং থেকে একজন মেয়ে আসছিল তার বাবার জন্য। তারা কোনো হাসপাতাল খুঁজে পায় না, তারা কোনো ভালো কেয়ার গিভার খুঁজে না। তারা সবসময় বলে যে আমরা কোন ডাক্তারের কাছে যাব, কার কাছে যাব, কোনো ফেথফুল কিছু বাংলাদেশে সেরকম পাচ্ছে না বলেই কিন্তু এই মানুষগুলো কিন্তু ঘুরতেছে এইভাবে, ইন্ডিয়া যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, লন্ডন যাচ্ছে, মানে চিকিৎসার জন্য যাচ্ছে, আবার কিন্তু ব্যাক হয়ে আসছে। যখন খুঁজে না পায় তখন সার্চ দিয়ে আমাদেরকে পায় যে আমরা কেয়ার নিয়ে কাজ করি, তখন আমাদের সে বুঝতে আসে। তো এখন এই স্টিগমা হচ্ছে সবচেয়ে বড় ব্যারিয়ার ডায়াগনোসিসের কারণে। এই জন্য আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। মেইন হচ্ছে গভর্নমেন্টকে আগে আসতে হবে। গভর্নমেন্টকে আমি সিঙ্গাপুরে দেখেছি, ওইখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে। গভর্নমেন্ট প্রায় পৃথিবীতে প্রায় 32টা দেশ ডিমেনশিয়া পলিসি করছে, তার মধ্যে এশিয়ার মধ্যে প্রায় 10টা দেশ করেছে। তা আমাদের দেশে পলিসি করতে কোনো বাধা নাই তো। পলিসি হলে এই মানুষগুলা ভালো মতো জীবনযাপন করতে পারে, এই ফ্যামিলিগুলো ভালো মতো পলিসি করবার। আপনি তো সরকারের সঙ্গে দীর্ঘদিন যাবত নেগোশিয়েট করছেন, কথাবার্তা বলছেন কিভাবে, এবং এর যে আর্থিক সামাজিক এর আইনগত সুরক্ষা, কিছু কিছু প্রবলেম তো ডক্টর ইমদাদুল হক তালুকদার নিজেও বললেন যে এই আইন কানুনের মধ্যেই অনেক দুর্বলতা রয়েছে বা ইনক্লুসিভ না। এই মানে হেলথ সিস্টেমটাকে একটু কানেক্ট করা মনে হয় আমাদের জরুরি। তা আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন দর্শকদের জন্য, যে প্রাইমারিলি আমরা কিভাবে বুঝবো এবং এটার বাধাটা কোথায় গিয়ে হচ্ছে, তো স্টিগমাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রাইমারি কয়েকটা সিমটম আমি বলি জাস্ট দর্শকদের উদ্দেশ্যে, যে কিভাবে আমরা বুঝবো একজন ব্যক্তি ডিমেনশিয়া আক্রান্ত কিনা। একেবারেই সাদা চোখে যদি আমরা বুঝতে চাই, তাহলে তার হচ্ছে আমরা বলি কগনিটিভ অ্যাবিলিটি, এটা আসলে কোনো বাংলা ওইভাবে নেই। তার যে রিজনিং ক্যাপাসিটি, মানে অনুভূতিগত, তার হচ্ছে প্রথমত যেমন হচ্ছে তার যে লজিক্যাল থিঙ্কিং এর ক্যাপাসিটি, যৌক্তিক চিন্তা করার ক্ষমতা। তারপর হচ্ছে তার টাইম স্পেস সম্পর্কে ধারণা। সে মধ্যরাতকে ভাবছে সকাল, ঢাকা সিটিতে থেকে ভাবছে সে হয়তো দিনাজপুরে আছে। তার হচ্ছে তার স্পেস ওরিয়েন্টেশন, সে বাড়িতে থেকে হয়তো ভাবছে সেই তার শৈশবের স্কুলে আছে, সে ক্লাস করছে। অর্থাৎ তার টাইম স্পেস ওরিয়েন্টেশন, মানুষকে চিনতে পারার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, তার আপনজনকে চিনতে পারছে না। তাকে জিজ্ঞেস করা হলো যে এই মোবাইল এটা কি, অনেকে বলে আর্লি স্টেজে বলে এটা তো কথা বলে এটা দিয়ে, কিন্তু এটার নাম যে মোবাইল ফোন বা সেল ফোন, এটা বলতে পারেন না। তো এই ধরনের লক্ষণ। তারপর আরেকটা লক্ষণ আমরা খুব কমন পাই, সেটা হচ্ছে বাজারে গেছে, হঠাৎ করে তার হিসাব সে বেশি বা কম দাম দিয়ে, বা তার যে হিসাবটা এটা সে গুলিয়ে ফেলেছে, বা ভাঙতি টাকাটা রিটার্ন সে নিয়ে আসেনি। তো এইটার আসলে একটা চ্যালেঞ্জ, যেটা আজিজ ভাই বললেন স্টিগমা। পাশাপাশি আমি আসলে ওই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের কে ধন্যবাদ জানাবো, যে বাংলাদেশে সবচেয়ে বড় যে গ্যাপটা হেলথ সিস্টেমের, জেরিয়াট্রিক যে সায়েন্সটা, এটা আমাদের এফসিপিএস, আমাদের এমবিবিএস কারিকুলাম, আমাদের এমবিবিএস কারিকুলামে একেবারেই লিমিটেড। এফসিপিএস এবং এমএস অথবা পিজিটি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, যে এগুলোর একটাতেও কিন্তু এই জেরিয়াট্রিক সায়েন্সটা এটা কোনোভাবেই ইনক্লুডেড না। আমরা এখন করছি গভর্নমেন্টের সাথে যে এগুলোকে যুক্ত করতে হবে। আর হচ্ছে আমাদের হেলথ সিস্টেমে এইটা না থাকার ফলে যেটা হয়, যে নিউরোলজিস্ট, কেউ যায় নিউরোলজিস্টের কাছে, কেউ সাইকিয়াট্রিস্টের কাছে যায়, আর একটা বড় অংশ যায় হচ্ছে ট্র্যাডিশনাল হিলার যারা, তাদের কাছে মনে করে পাগল হয়ে গেছে, কবিরাজ, ঝাড়ফুঁক এগুলাতে যায়। গিয়ে যেটা হয় যে মেইন স্ট্রিম হেলথ সিস্টেমের যে সীমাবদ্ধতাটা, যে এখানে যেহেতু আমাদের সায়েন্টিফিক ডিসিপ্লিন নেই, আমাদের ট্রেন্ড ম্যান পাওয়ার নেই, আমাদের ডক্টর থেকে শুরু করে নার্স অথবা কেয়ার গিভার, তো প্রায় অনেক দিন ধরে কিন্তু তারা এই হেলথ সিস্টেমের বিভিন্ন বেড়াজালে তারা ঘুরতে থাকে। ঘুরে ঘুরে অনেক বছর পর গিয়ে হয়তো তার ডিটেকশন হয়, এবং আমরা মোস্ট অফ দ্য ডক্টরস যারা আছেন তাদের ইন্টারভিউতে আমরা পেয়েছি আমাদের বিভিন্ন স্টাডিতে, যে তারা প্রায় শতভাগ ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের পান হচ্ছে থার্ড স্টেজে গিয়ে, অর্থাৎ একদম লাস্ট স্টেজে গিয়ে তারা পান। তখন আসলে খুব একটা কিছু করার থাকে না। তো এখানে আমাদের
প্রধানতম কাজ যেটা গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর দুইটাকে এগিয়ে আসতে হবে, যে আমাদের এডুকেশনটা, অর্থাৎ এটা জানতে হবে, বুঝতে হবে, এবং এই রিলেটেড ইন্টারভেনশন, বিশেষ করে কারিকুলাম ডেভেলপমেন্ট, এবং এটা জানেন এমন ম্যান পাওয়ার ফ্রম ডক্টর টু নার্স অ্যান্ড কেয়ার গিভার্স, এটা আমাদের ডেভেলপ করতে হবে। এবং সবচেয়ে, আমি তো একদম রিমোট এরিয়ায় কাজ করে অভ্যস্ত, আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা জেলা সদর হসপিটাল, অথবা আমাদের টারশিয়ারি কেয়ার যেটা ঢাকার বাইরে মেডিকেল কলেজ হসপিটাল, এগুলো কিন্তু জেরিয়াট্রিক ইউনিট ওইভাবে নেই। এবং মানে একটা পেশেন্ট যখন ইভেন আমাদের সাইকিয়াট্রিস্ট অথবা নিউরোলজিস্টের কাছে যান, এটা ডায়াগনোসিস হতে আমরা ম্যাক্সিমাম প্রেসক্রিপশনের, যদি আমরা স্টাডি বলি, প্রেসক্রিপশনের লেখাই থাকে না যে এটা কি ধরনের ডিমেনশিয়া। এখানে একটা ঝুঁকি আছে, যদি আপনি সাব টাইপ সম্পর্কে জিজ্ঞেস করেছেন, যদি সাব টাইপিং করা না যায় তাহলে ভুল ট্রিটমেন্ট হয়। এর ফলে আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশনের রেট ডিমেনশিয়ার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট প্রিভ্যালেন্ট এরিয়া হচ্ছে ডিমেনশিয়া, যেখানে মিস ট্রিটমেন্ট হয়। যেমন হচ্ছে আমাদের কিছু ডিমেনশিয়ার ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক বা হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট অথবা হচ্ছে ইভেন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো কিন্তু খুব ক্ষতিকর। তো যখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন, তখন তার যে সিমটমগুলো দেখে হয়তো মাস্কিং হয়, কিন্তু এটা অনেকে মনে করেন যে এটা হয়তো তার সিজোফ্রেনিক কিছু সিমটম আছে অথবা মেন্টাল ডিসঅর্ডারের অন্যান্য সিমটমগুলো আছে, তখন কিন্তু তাকে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট বা ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে দেওয়া হয়। এর ফলে যেটা হয়, তার ওই কগনিটিভ ডিক্লাইন, যেটা যে মেমোরি লস অথবা তার যে ডিমেনশিয়াটা যে আরও ওর্স হওয়ার যে বিষয়টা, আরও কিন্তু এটা খারাপের দিকে যায়। তো সেই জায়গাটা থেকে যে সাব টাইপিং তো দূরের কথা, আমাদের এই জায়গাটা ডিমেনশিয়া, আলজাইমার শব্দগুলোই এখনো পরিচিত না। কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে পাই যে প্রতি ফ্ল্যাটে ফ্ল্যাটে দেখা যায় কিছু কিছু জায়গাতে, ঢাকা সিটির এরিয়া মানে কিছু কিছু এরিয়াতে এত বেশি হাইলি ডেন্সড একটা এই মুহূর্তে প্রবলেম। সো এটাকে আমাদের সব দিক থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এটাকে ট্রায়াঙ্গুলেট করতে হবে। সো আমি জাস্ট আপনাদের ডক্টর নাইম এবং মিস্টার আজিজের জন্য প্রশ্ন থাকলো, পরে ডক্টর ইমদাদুল হক তালুকদারের কাছে শুনবো যে ডিমেনশিয়া সম্পর্কে অনেক রকমের ভুল ধারণাও আছে, যেটা ডক্টর ইকবালের কথা খানিকটা ইঙ্গিত পাওয়া যায়। লাইফ স্টাইলের সঙ্গে সম্পর্ক কি, প্রি ডিমেনশিয়া, আফটার ডিমেনশিয়া, এবং এর সঙ্গে যেহেতু স্মৃতিশক্তির একটা সম্পর্ক আছে, আমি প্রশ্নগুলো একসঙ্গেই করছি, সো যে যেখান থেকে পারেন উত্তর দেবেন। আমরা আমাদের স্মৃতিশক্তিটাকে ভালো রাখার আসলে উপায় কি, বা এটা কি ধরনের এক্সারসাইজ দরকার? ডক্টর ইকবালও হয়তো এই জায়গায় কন্ট্রিবিউট করতে পারবেন, এবং মিস্টার আজিজ হয়তো আবার ওই যে এটা মোকাবিলায় সরকারের আসলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার। যদিও প্রফেসর নাইম বলছিলেন যে প্রাইভেট সেক্টর না সরকারি উদ্যোগটাই প্রধান, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মতো দেশে আসলে সরকারি উদ্যোগে যা হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রাইভেট সেক্টর যদি একটু এগিয়ে আসে তারা আরও ভালো সেবা দিতে পারে। তো সব মিলিয়ে ডক্টর নাইম আপনি। না, থ্যাংক ইউ। ওই যেটা আমরা বলছিলাম যে আসলে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ওল্ড এজ ডিজিজ। এজ ইজ এ বিগ ফ্যাক্টর। কারণ কত বছরের পরে এটা সাধারণত আমরা বলি যে 60-65, হ্যাঁ 60-65-এর উপরে এটা শুরু হয়। এবং যেহেতু এটা ওল্ড এজ ডিজিজ, এই যে জেরিয়াট্রিক টার্মটা আসলো, এই জেরিয়াট্রিক টার্মটার সাথেও তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না। বড় বড় মেডিকেল কলেজগুলোতে কিন্তু জেরিয়াট্রিক বা জেরোলজির ডিপার্টমেন্ট আছে, কিন্তু ওখানে কিন্তু কোনোভাবেই কোনো স্পেশালিস্ট বড় বড়, হ্যাঁ ওই কয়েকটা আছে, কোথাও নাই। কারণ এটা তো আমি যেমন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যখন আমার স্ত্রীর কারণেই অনেক প্রফেসরদের সাথে যখন আলাপ করি, প্রথমবারের মতো জেরিয়াট্রিক শব্দটা আমার মুখ থেকে শুনেছেন এরকম প্রফেসরের সংখ্যা প্রায় 80%। আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না। পেডিয়াট্রিক সবাই জানেন, কিন্তু জেরিয়াট্রিক আমরা কেউ জানি না। কারণ পেডিয়াট্রিক জন্ম থেকেই বাচ্চাকার একটা নতুন দেশ, 50 বছর হতে মাত্র হলো এই দেশের বয়স। এখানে আমাদের পেডিয়াট্রিক পপুলেশনকে টেক কেয়ার করার জন্য যেই স্বাস্থ্য, পেডিয়াট্রিক বা শিশু স্বাস্থ্যের ব্যাপারটা যেরকম আমরা সিরিয়াসলি দেখি, ঠিক বৃদ্ধ বা প্রবীণ স্বাস্থ্যের ব্যাপারটা আমরা ততটা সিরিয়াসলি দেখি না। অবশ্যই পলিসি এবং গভর্নমেন্টের রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু পলিসি তৈরি করলেই সেটা কিন্তু হচ্ছে না। সেই পলিসি ইমপ্লিমেন্টেশন, আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে পিতামাতা ভরণ পোষণ আইনত আছে, তো পলিসি তৈরি করলেই সব হবে না। এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য আসলে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই সেক্টর থেকে ইস্যু যাচ্ছে, সামাজিক সচেতনতা তৈরি, মানুষকে উদ্বুদ্ধ করা, মোটিভেট করা, কিন্তু আসতে হয়
ফ্যামিলি থেকেই। সুতরাং ফ্যামিলি মেম্বারদেরকে ডিমেনশিয়া সম্বন্ধে জানতে হবে। এই যে আজকে অ্যাবাউট ডিমেনশিয়া, আজকে অ্যাবাউট অ্যালজাইমার্সের কথাটা আমরা বলছি, এটা তো সাধারণ তাবৎ জনগোষ্ঠীর জন্য। আজকে আমরা এখানে বসছি মানুষের কাছে পৌঁছার জন্য। এখন আমরা একটা ডেঞ্জারাস জিনিস হলো যে ডিমেনশিয়া পেশেন্টরা ফ্যামিলি মেম্বাররা যখন নিজেরাও টের পান না, আপনি যে কথাটা বললেন যে থার্ড স্টেজে যে হয়তো টের পাওয়া যায়, কিন্তু ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে কিন্তু অনেক ডিমেনশিয়া পেশেন্ট আছেন চিরতরে তারা হারিয়ে যান। ফ্যামিলির জন্য এটা সারা জীবনের জন্য একটা ট্রমা। আমাদেরই ফ্যামিলিতে আমার মানে স্ত্রীর এক খালু, উনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, প্রতিদিন যান, এবং উনি ডিমেনশিয়া সম্ভবত সেকেন্ড স্টেজে ছিলেন আমার হিসেবে। উনি কিন্তু সেই যে মসজিদ থেকে আর ফিরলেন না, সারা জীবনে কিন্তু আর ফিরেন নাই, খুঁজে পাওয়া যায়, ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি কোথায়। অথচ এটা কিন্তু ঢাকা শহরের মতো বিজি শহরও না, একদম মফস্বলে। সেই অবস্থাতেও কিন্তু যখন একটা ফ্যামিলি পড়ে যায়, উনি যে ডিমেনশিয়ার সেকেন্ড এটা কেউ ছিলেন তখনও এটা কেউ জানে তাহলে কিভাবে ডায়াগনোসিস না, আমরা এখন বুঝতে পারি ওনার কিছু কিছু বিহেভিয়ারাল কথা যখন আমরা শুনি তখন বুঝতে পারি হি ওয়াজ অলসো সাফারিং ফ্রম ডিমেনশিয়া। এবং এই যে নিজের ইচ্ছায় কোথাও চলে যাওয়া বা কোনো একটা জিনিস মাথায় আসলো এবং উনি ওইভাবে প্ল্যান করে চলে গেলেন এবং ওখান থেকে উনি আর ফিরতে পারলেন না কোনো না কোনো কারণে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করেছেন, ফিরতে পারেন না, কিন্তু মানে ইটস ভেরি আনইউজুয়াল এবং ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং এবং ইটস এ বিগ ট্রমা ফর দ্য হোল ফ্যামিলি ফর এভার। এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনি। এবং এই ডিমেনশিয়া পেশেন্টদের একটা বিরাট অংশকে কিন্তু দেখা যায় যে এই যে স্টেশনগুলোতে, কমলাপুর স্টেশন অথবা কোনো বাস স্টপ যে ওরা কিন্তু দেখবেন হঠাৎ করেই কিছু মানুষ জড়ো হয়ে একজনকে পেল, দেখতে ভদ্রলোকের মতো, কিন্তু বসে আছেন, কিছু খাচ্ছেন না, কেউ খাওয়া দিয়ে খাচ্ছেন, একদম পাগল পর্যায়ে চলে গেছেন। এটাও কিন্তু ফ্যামিলি মেম্বাররা না বোঝার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। সুতরাং এই এডুকেশনটা ইজ ইম্পর্টেন্ট ফর এভরিবডি। আর খুব ইম্পর্টেন্ট কথা একটা বলেছেন আমাদের আজিজ সাহেব, যে আমরা কিন্তু ডিমেনশিয়া ডায়াগনোসিস হওয়ার পরেও আমরা কিওরের পিছনে দৌড়াই, যে আমরা কিওর চাই, কিন্তু আমরা কেয়ারটা যে ইম্পর্টেন্ট সেটা আমরা ভুলে যাই। এই ডিমেনশিয়া রোগীর কিন্তু কিওরের চেয়ে কেয়ার বেশি। এবং যে জিনিসটা আপনি বললেন যে কিভাবে কি খাওয়া দাওয়া করলে আমাদের এই ডিমেনশিয়া কম হতে, অবশ্যই নিউট্রিশন একটা বিগ ফ্যাক্টর। আমরা বলি এজ ইজ এ ফ্যাক্টর, জেনেটিক অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি ইজ ফ্যাক্টর, জেন্ডার আমরা দেখেছি মোটামুটিভাবে দেখা যায় যে মহিলাদের মধ্যে কিন্তু ডিমেনশিয়া একটু বেশি হয়। মহিলারা যেহেতু বাড়িতেই থাকেন এই জন্য তাদেরকে হয়তো বাইরে আমরা দেখতে পাই না, কিন্তু পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে কিন্তু বেশি হয় ফ্যাক্টর হিসেবে। হেড ইনজুরি একটা কারণ হয়, রিপিটেড হেড ইনজুরি, যারা এই রিলেটেড খেলাধুলা করেন তাদেরও একটা ডিমেনশিয়া হতে পারে। তারপরে আপনি কার্ডিওভাস্কুলার হেলথের কারণে, ভাস্কুলার ডিমেনশিয়া যেটাকে আমরা বলি, যে যদি প্রপারলি ব্রেইন সেল মানে প্রপার ভাস্কুলার সার্কুলেশন যদি না পায় সেটা হতে পারে, ডায়াবেটিস থেকেও হতে পারে, এবং হাই কোলেস্টেরল থেকে হতে পারে, ব্লাড প্রেশার থেকে হতে পারে, স্ট্রোক অ্যান্ড আদার কিছু এইসব ফ্যাক্টরগুলো কন্ট্রিবিউট করতে পারে ডিমেনশিয়ার জন্য। আর আলজাইমার্সের কথা তো আমরা বলেছি, আলজাইমার্স ইজ এ ডিজিজ যেটাতে আপনার ব্রেইনের মধ্যে এক প্রোটিন জমা হচ্ছে এবং ব্রেইনের যে কানেকশানগুলো সেই কানেকশানগুলো ডিসরাপ্ট করে দিচ্ছে, যার জন্য আমাদের ব্রেইন প্রপারলি কাজ করতে পারছে না, ওই যে কগনিটিভ যেই জিনিসটা আমাদের হওয়া উচিত সেটা হয় না। আর লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে আমি বলবো নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিছু খাদ্য, বিশেষ করে নাটস এবং এই জাতীয় কিছু নিউট্রিশিয়াস ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু প্রিভেন্ট ডিমেনশিয়া। এখন আমরা জানি না জীবনে কতটুকু, মানে আমরা তো সবাই একই ধরনের খাওয়া দাওয়া করি, তারপরে কারো হয় না। সুতরাং এখানেই আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই ফ্যাক্টরটা সেটা হলো ফ্যামিলি থেকে শুরু করে এই সোশ্যাল একটা অ্যাওয়ারনেস, এবং স্কুল কলেজগুলোতেও ডিমেনশিয়ার ব্যাপারে জানানো উচিত বাচ্চাদেরকে, যে তোমাদের দাদা দাদি নানা নানিরও এই প্রবলেম হতে পারে এবং সেগুলো তোমরা খেয়াল রাখবে। এডুকেশন একটা পার্ট হতে হবে। আমাদেরকে ডিমেনশিয়া যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে এটার ঝুঁকি কী আছে। তো আমরা এই ডিমেনশিয়ার ঝুঁকির কারণগুলোর মধ্যে হচ্ছে বিষণ্ণতা, সামাজিক বিষণ্ণতা, কম শিক্ষাগত অর্জন, মানে অপুষ্টিজনিত মানুষ ভোগে না, তো কেন ভোগে? তারা শিক্ষাগত যোগ্যতা তাদের কম। তো ঘটনা হচ্ছে যে এগুলোর জন্য আমাদেরকে কী করতে হবে? স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আপনার ধূমপান করা যাবে না, আপনার অ্যালকোহল এড়াতে হবে, ওজন নিয়ন্ত্রণ করতে হবে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিরোধগুলো এইভাবে করতে পারি যদি আমরা এই কাজগুলো করি। আর দ্বিতীয় কথা যত্ন। ডিমেনশিয়ার হচ্ছে যে 90% হচ্ছে কেয়ার,
আর 10% হচ্ছে ট্রিটমেন্ট। তো কেয়ারের মধ্যে সবচেয়ে হচ্ছে পার্সন সেন্টার কেয়ারকে নিয়ে আসতে হবে, কারণ ব্যক্তিকেন্দ্রিক যত্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা 4 জনই আছি, 4 জন ব্যক্তি কিন্তু 4 রকম, 4 জনের কিন্তু ইচ্ছা আলাদা, শখ আলাদা, পছন্দ আলাদা। আমাদের কিন্তু এখন যারা ডিমেনশিয়া আক্রান্ত হয়েছে তার বয়স যদি 70 বছর হয়, সে কিন্তু 30 বছরের বয়সে বসবাস করছে। তাকে কিন্তু তার পছন্দকে গুরুত্ব দিয়ে সম্মান শ্রদ্ধা করতে হবে, তাকে তার জীবনধারা কেমন ছিল সেইটাকে নিয়ে আসতে হবে, মানে ওই কেয়ার গিভারকে উনার মতো করে কেয়ার করতে হবে। এখন সবাই কিন্তু একই রকম কেয়ার করা যাবে না। আজকে নাইম ভাইয়ের শ্বশুর সেখানে আছে, সে কোন লাইফস্টাইলে চলেছিল ওই লাইফস্টাইল তাকে দিতে হবে। সে কীভাবে পছন্দ করতো, কোন খাওয়া পছন্দ করতো, কোন গেম পছন্দ, ওগুলো দিতে হবে। কারণ আমাদের এখানে অনেক পেশেন্ট আসে, আমরা দেখেন সেদিনকে ভোলা থেকে একজন পেশেন্ট আসলো, এক মহিলা কলেজের প্রিন্সিপাল সম্ভবত উনি, ওনাকে আমরা অনেকগুলো গান শুনলাম, উনি কোনো গানই পছন্দ করলো, একটা গান সে আমরা যখন ওই আমাদের শিল্পী গাইলো বন্ধু হতে গিয়ে শত্রু বলে কোনো, এই গানটা উনি মনে মনে গাইলো, মানে এই গানটা তার ভিতরে ছিল। তো এই জন্য পার্সন সেন্টার কেয়ার আমি রোগীর ফ্যামিলি পরিবারকে বলবো যে আপনারা যে পেশেন্ট আছে, যেই আপনার প্রিয়জন আছে ডিমেনশিয়া আক্রান্ত, তাকে অন্তত তার মতো করে চলতে দেন। তাকে পরিবর্তন করার জন্য আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি যদি পরিবর্তন হন সেই রুগীটা ভালো থাকবে। আর আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে যে এই রোগীগুলোকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হবেন। আপনারা বাংলাদেশের ম্যাক্সিমাম পেশেন্ট ফ্যামিলি করে কি ওনার ঘরের মধ্যে রেখে দেয়, ঘরের মধ্যে থাকতে থাকতে এই রুগীরা কিন্তু একটা আবদ্ধ ঘরে হয়ে যায়, ওনার মেন্টালিটিটা একদম, কারণ তারও তো ইচ্ছা ছিল, সে এক সময় দেখে অনেক মানুষের সাথে মিশতো, অনেক মানুষের খেলাধুলা করতো, গল্প করতো। আজ কিন্তু সে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হচ্ছে, তাদেরকে মুক্তভাবে বের করতে হবে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা রিসেন্টলি একটা গাড়ির জন্য অনেক জায়গায় আবেদন করছি, কারণ এই পেশেন্টগুলো ঘরের মধ্যে থেকে আমাদের ওই গাড়িটা হলে আমরা কিন্তু ঘর থেকে বের করে বিভিন্ন জায়গায় যাবো। তারপরে মনে করেন যে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনের জন্য আমাদের ওই গাড়িটা পর্যন্ত একটা ভ্যান আমরা চাচ্ছি সমাজের কাছে, বিত্তবানদের কাছে। ওই গাড়িটা হলে হয়তো কি আমরা হয়তো আজকে রবীন্দ্র সরোবরে একটা প্রোগ্রাম করলাম, ওখানে ফ্যামিলি মেম্বার আসলো, ওরা জানলো, কাউন্সিলিং করলাম। এইভাবে কিন্তু আমরা অনেক স্টিগমার মোকাবিলা হবে, ডিমেনশিয়ার মোকাবিলা সম্ভব হবে। তবে সবচেয়ে বড় ব্যাপার, গভর্নমেন্টকে এখানে ফার্স্ট প্রায়োরিটি আগে আসতে হবে। তো এটা যদি আগে আসতে পারি তাহলে হচ্ছে আমাদের এই ডিমেনশিয়া এই মানুষগুলো অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। ডক্টর ইমদাদ, আমি প্রিভেনশন নিয়ে আরেকটু খুব চমৎকার বলেছেন আমার দুই সহ আলোচক। আমি কয়েকটা জিনিস একটু যুক্ত করতে চাই, যে দুজনই কিন্তু তাদের পরিবারের দুজন প্রবীণ সদস্যের উদাহরণ দিয়েছেন, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে। রাইট। আমি একটি ইতিবাচক উদাহরণ দেব আমার ফ্যামিলি থেকে। আমার বাবার বয়স হচ্ছে 80+ এখন। উনি কিন্তু সুস্থ, মানে কগনিটিভলি হেলদি। এটার কারণ হিসেবে আমি মনে করি যে আমার বাবা সোশ্যালি এত অ্যাক্টিভ এবং উনি এত বেশি এক্সট্রোভার্ট, এই জন্য আমি মনে করি যে এখন পর্যন্ত তার ফিজিক্যাল কিছু প্রবলেম থাকলেও তার যে মেন্টাল হেলথ এবং তার যে ব্রেন হেলথ এবং কগনিটিভ হেলথ, এটা কিন্তু পুরোপুরি তিনি হেলদি। এটা সূত্র ধরে আমি এসেছি যে গবেষণা কি বলে। গবেষণা বলছে যে যে ব্যক্তিরা হচ্ছে সোশ্যালি অ্যাক্টিভ এবং মানুষের সাথে ইন্টারেক্ট, সামাজিকভাবে মিশে বিভিন্ন কার্যক্রমে তারা যুক্ত থাকেন, তাদের কিন্তু ডিমেনশিয়া ততটা আক্রান্ত বা কম হয়, যদি না জেনেটিক কোনো ডিরেক্ট লিঙ্কেজ থাকে। আর পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমরা মনের যত্ন, এটা আমরা ভুলেই যাই। অনেক কাজ করি সারা জীবন, নিজেকে সময় দিতে ভুলে যাই। স্ট্রেস সবচেয়ে মানে শরীরের জন্য সবচেয়ে খারাপ। আমরা জানি সব রোগেরই একদম মাদার হচ্ছে স্ট্রেস, ডিপ্রেশন। এবং আমরা অনেক পেশেন্ট পাই, স্টাডিতেও যেটা বলে যে ট্রমা। আমাদের সহ-আলোচক একজন বলেছেন যে হেড ইনজুরি, তেমনি যে মনের ইনজুরিটা, এটার কিন্তু যত্ন নিতে হবে। অনেককেই দেখেছি, যেমন রিসেন্ট আমাদের আলজাইমার সোসাইটিরই শরণাপন্ন হয়েছেন, সেবা নিচ্ছেন এরকম একজন পেশেন্ট। উনি তার ফ্যামিলি থেকে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তিনি ডিপ্রাইভড হয়েছেন। এই ডিপ্রাইভেশনের ফলে তিনি এক ধরনের তার মধ্যে ফিলিংস হয়েছে যে আমার ভাইয়েরা আমার সাথে এমন করলো, আমার আপনজন এমন করলো। তার কিছুদিন পর তার মেয়েটা অস্ট্রেলিয়াতে চলে যায়, বিয়ে হয়। মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসতো, একমাত্র সন্তান। এই যে দুটো যে ট্রমা, এই দুটো ট্রমার কিছুদিন পরেই কিন্তু তার ডিমেনশিয়ার সিমটম দেখা দেয়। উত্তরার একটা মোড়ে হঠাৎ করে তিনি হারিয়ে যান।
হঠাৎ করে তিনি দাঁড়িয়ে আছেন, কাউকে চিনছেন না, পরে তাকে ওইখান থেকে একজন পরিচিত লোক উদ্ধার করে। অর্থাৎ প্রিভেনশনের ক্ষেত্রে দুটা কথা আমি বলবো। একটা হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজের যে বিষয়গুলো বললেন, যে রিস্ক ফ্যাক্টর, এগুলো ডিমেনশিয়ারও রিস্ক ফ্যাক্টর। পাশাপাশি আমাদের মেন্টাল হেলথটা এবং সোশ্যাল হেলথ, যে সামাজিকভাবে অ্যাক্টিভ থাকা, এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিলে ডিমেনশিয়াকে অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারি। ডক্টর সরদার নাইম, ক্লোজিং রিমার্কস। হ্যাঁ, ধন্যবাদ। ক্লোজিং রিমার্কস বলতে সেটাই, আমাদেরকে ডিমেনশিয়া সম্বন্ধে জানতে হবে। সমাজের প্রতিটি ক্ষেত্র থেকেই ডিমেনশিয়া বা আলঝেইমার্স ডিজিজ নিয়ে জানার সাথে সাথে ডেফিনেটলি আমাদের যে কাজগুলো করা, আমি প্রাইভেট সেক্টরের মানুষ হিসাবে আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি আমি করছি, এবং আমি বিশ্বাস করি এ ধরনের এস্টাবলিশমেন্টগুলো, কারণ বাড়িতে বাড়িতে রেখে ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে টেক কেয়ার করার যে চিন্তাটা আমরা করি, হুইচ ইজ ভার্চুয়ালি ইম্পসিবল। আমি জানি কথাটা একটা সোশ্যাল ট্যাবুর এগেনস্টে, মানে ট্যাবু থেকে যদি বলি যে আমি আমার বাবার টেক কেয়ার করবো না, আসলে কে করবে, কিন্তু কথাটা যেমন সত্যি ঠিক একইভাবে ইমপ্র্যাকটিক্যাল। একটি মানুষ, একটি ফ্যামিলির মেম্বাররাই তার বৃদ্ধ পিতামাতার টেক কেয়ার করতে হবে এবং বাধ্য হয়ে করবে, তার জীবনকে বাদ দিয়ে, সেটাও যেমন আমরা চাই না, ঠিক একইভাবে এই মানুষগুলোর জন্য সত্যিকার অর্থে টেক কেয়ার করার স্থান তৈরি করা যেমন প্রাইভেট সেক্টর থেকে আমি করেছি, এবং গভর্নমেন্টেরও তাই করা উচিত। গভর্নমেন্ট করছে কিন্তু সেই স্কেলে করছে না। সুতরাং এই অবস্থা আমি বলবো যে বেসিক্যালি বার্ধক্যের জেরিয়াট্রিক ডিজিজ হিসাবে যদি ডিমেনশিয়াকে দেখি, বার্ধক্যের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে, একটা পর্যায়ে কিন্তু এই ডিমেনশিয়া পেশেন্টগুলো কিন্তু বেডরিডেনও হয়ে যাবেন, তাদেরও কিন্তু টেক কেয়ার করতে হবে। এই বেডরিডেন পেশেন্ট যারা জীবনেও আর কোনোদিন দুপায়ে দাঁড়াতে পারবেন না, তাদেরও কিন্তু টেক কেয়ার করার মতো ব্যবস্থা রাখতে হবে। ঘরে ঘরে হাসপাতাল তৈরি করা যায় না, কে কতদিন আমরা জীবনের শেষ পর্যায়ে বাঁচবো আমরা জানি না। সুতরাং সেগুলোর জন্য ঠিক ফ্যামিলির মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করেই এ ধরনের ঠিক বৃদ্ধাশ্রম কনসেপ্ট থেকে বেরিয়ে এসেই আমি বলছি এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস তৈরির মাধ্যমে এবং এই সোশ্যাল ট্যাবু থেকে বেরিয়ে এসে তাদেরকে আমরা রিটায়ারমেন্ট হোমসে দিয়ে আসা মানে এটা না যে তাকে পার্মানেন্টলি দিচ্ছে, তাকে বাসায় আনা যাবে না, বাসা থেকে লোকজন নিশ্চয়ই আমার আই আন্ডারস্ট্যান্ড যে আপনারা এখানে আমি যতটুকু দেখেছি সেই পরিবেশ রাইট, এবং ওই রকম পরিবেশে যদি আমরা তাদের রাখতে পারি, ওখানে আপনারা বোধহয় এরকম একটা ফ্যাসিলিটিও রাখছেন যে অনেক সময় ফ্যামিলির লোকজন বাইরে কোথাও যাচ্ছে, ওনাকে যেখানে ওনার হেলথ কন্ডিশনে নিয়ে যাওয়া সম্ভব না, টেম্পোরারিলি রাইট আমরা এটাকে মানে ডেইলি বেসিসে, সাপ্তাহিক বেসিসে এবং মান্থলি বেসিসেও তারা থাকতে পারবেন। সুতরাং এদের টেক কেয়ার এবং প্রফেশনাল হ্যান্ড, আমি যে জিনিস সবচেয়ে বেশি ইমফ্যাসিস দেই সেটা হলো জেরিয়াট্রিক কেয়ার গিভার, ডিমেনশিয়া কেয়ার গিভার জাতীয় একটি প্রফেশনকে ডেভেলপ করে তাদেরকে দিয়েই এই যে হিউজ পপুলেশন আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি, এখন এই মুহূর্তে 8-9% হয়তো জেরিয়াট্রিক পপুলেশন, কিন্তু আগামী 15 থেকে 20 বছরের মধ্যে বাই 50 এটা কিন্তু 25 বছরের মধ্যে এটা হয়ে যাবে প্রায় 25%। এবং এই যে হিউজ একটা অ্যাভালান্স আসছে, এদের টেক কেয়ার করার মতো প্রস্তুতি আমাদের নাই। আমাদের প্রস্তুতি নিতে হবে সব সেক্টর থেকেই, প্রাইভেট গভর্নমেন্ট সব সেক্টর থেকে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর সরদার নাইম, ডক্টর ইমদাদুল হক তালুকদার এবং মিস্টার মোহাম্মদ আজুল হক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, আজ বিশ্ব আলজাইমার্স ডে এবং আমরা কথা বলছিলাম ডিমেনশিয়া এবং আলজাইমার্স নিয়ে। মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আসলে শিক্ষা সচেতনতা এই জায়গাগুলোতে অনেক বেশি জোর দিতে হবে, এবং সম্পর্ক, সামাজিক সম্পর্ক, এই যে মানুষ যে আড্ডা দেয়, মানুষ যে বই পড়ে, ছবি দেখে, ঘুরে বেড়ায়, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যে বিশেষ করে এই রোগের জন্য মানুষকে যত আপনি একা করে ফেলবেন, মানুষ তত বেশি এই সমস্যায় আক্রান্ত হতে পারে। তার বাইরেও তো জেনেটিক কারণও আছে, সেটাও আমার অতিথিরা বলবার চেষ্টা করেছেন। কিছু পলিসি ইস্যুস দিয়ে ওনারা কথা বলেছেন যে এই বিষয়ে সরকারকে আসলে কিছু নীতি নির্ধারণী উদ্যোগ নিতে হবে, এবং সেই সঙ্গে এইসব জায়গায় বিনিয়োগেরও অনেক প্রয়োজনীয়তার কথা আছে। আইন কানুনে ডক্টর ইমদাদুল হক তালুকদার বলছিলেন যে আইন কানুনের মধ্যেও অনেক সমস্যা আছে। যে ধরেন একজন মানুষ যদি ডিমেনশিয়া আক্রান্ত হয়ে যায়, তাহলে তার যে সহায় সম্পত্তি আছে সেগুলোর কি হবে, বা সেগুলো তিনি কিভাবে সমাধান করবেন। কারণ একটা মানুষ মরে গেলে তার একটা পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। জীবিত মানুষের ক্ষেত্রে আসলে কি হবে, যেটা আমরা বাংলাদেশে বিভিন্ন সময় আলোচনা করেছি। যেমন আমাদের রাজনৈতিক ক্ষেত্র, যে মারা গেলে তো মারা গেলেন, কিন্তু কেউ যদি গুম হয়ে যান
তিনি বেঁচে আছেন কিনা জানা যায় না, তখন এগুলো এক ধরনের দীর্ঘমেয়াদে পারিবারিক সামাজিক জটিলতা তৈরি করে। কাজেই আইন কানুনগুলোতে মনোযোগ দেওয়া দরকার। ঔষধ নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে, সেটা আমরা লক্ষ্য করেছি, এবং সোশ্যাল স্টিগমার কথা আলোচনা হয়েছে। মিস্টার আজিজুল হক কেয়ার গিভারের উপরে গুরুত্ব প্রদান করেছেন, কিছু কিছু সামাজিকভাবে তারা সহযোগিতা হতেছেন। ডক্টর নাইম প্রাইভেট সেক্টর থেকে এক ধরনের উদ্যোগ নিয়েছেন তারা, এবং এই উদ্যোগও আরও অনেকের নেওয়া উচিত। এবং এক্ষেত্রেও এই ধরনের উদ্যোগে সরকারের পক্ষে যতখানি সহায়তা দেওয়া সম্ভব, নীতিগত সহায়তা দেওয়া দরকার উৎসাহিত করবার জন্যে, কারণ এগুলো যতটা না ব্যবসায়িক তার চেয়ে অনেক বেশি সামাজিক মানবিক কাজেই এই কাজগুলোকে উৎসাহিত করবার জন্য সরকারের দিক থেকেও নানা ধরনের প্রণোদনার ব্যবস্থা করা উচিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।